নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে চলেছে। আর এর সাথে কিন্তু সাঁঝবেলায় কবিতায় কথালাপ এই নতুন অনুষ্ঠানও চালু হয়েছে, কবিতার অনুষ্ঠান। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিসদা। দুটো অনুষ্ঠানই দেবাশিসদাকে আমরা পাচ্ছি। আর এই অনুষ্ঠানে আসতে গেলে কীভাবে আপনারা আসবেন সেটা একটু বলে দিই আবার। এই অনুষ্ঠানে আসতে গেলে আপনাদেরকে যে দুটো নম্বর নিচে স্ক্রোল হয়ে যাচ্ছে, সেই দুটো নম্বরের যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনাদের গানের অডিও ভিডিও, শুধু গান কেন কবিতারও আমাদের পাঠাতে পারেন। এবং তাতে যদি সিলেক্টেড হন তাহলে অবশ্যই এখানে গান এবং কবিতার আড্ডায় আপনারা অবশ্যই আসছেন। তাহলে দেরি কেন, তাড়াতাড়ি ফোন তুলে মুঠো ফোনে আমাদের ফোন করে নিন এবং চলে আসুন আমাদের আড্ডায়। নমস্কার। আজকে আমি একটু অন্য ভূমিকায় বাজাবো তো অবশ্যই, সঙ্গে একটু সঞ্চালনার দায়িত্বেতেও আছি। তার মুখ্য কারণ হচ্ছে যে আজকে ঠিক যার হাত ধরে এই অনুষ্ঠানটি চলছে আর তিনি নিজেই শিল্পী, সেই কারণের জন্য আমাকে একটু সঞ্চালকের ভূমিকায় থাকতে হচ্ছে। তো প্রথমেই সায়ন্তনী গুপ্ত, সায়ন্তনী দিকে স্বাগত জানাচ্ছি। আপনারই অনুষ্ঠান, আপনাকেই স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে? এটা একটা অন্যরকম ফিলিংস। এটা ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই অনুষ্ঠানটাতে গান গাইবো, কিন্তু কিছুতেই করে উঠতে পারছিলাম না। তার কারণ ভাবছিলাম যে আবার সঞ্চালকের দায়িত্ব থেকে, মানে সঞ্চালিকার দায়িত্ব থেকে আবার শিল্পীর দায়িত্বে চলে যাব, এই কারণে হয়ে ওঠেনি কাজটা। আজকে ভাবলাম যে না, তাহলে একটু গান গেয়েই নি। ভালো লাগছে। এতদিন একটু হিংসে হচ্ছিল। একদম তাই। অন্যকে গান গাইতে দেখলে নিজে গান গাইতে না পারলে বেশ হিংসেই হয়। যখন আপনার মতন একজন মিউজিশিয়ান থাকেন তখন গান গাইবার ইচ্ছে হবে না? এটা হতে পারে কখনো? গর্বে বুক ভরে গেল একদম। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ফরম্যাটটা বদলালেন, তো তার জন্য কি দর্শকরা কোনো আহত হবে না তো? কারণ আপনাকে সঞ্চালিকার ভূমিকাতে দেখে তারা খুব, এটা কিন্তু একটা বড় জিনিস যে আপনি গানের সঙ্গে সঙ্গে সঞ্চালনার দায়িত্ব যেভাবে পালন করছেন, এটা কিন্তু আর একটা দিক আপনার খুলল আমার মনে হয়। এবং দর্শকদের কাছেও আমি বহু দর্শকদের কাছ থেকে এ ধরনের ফিডব্যাক পাচ্ছি। সেটা একটা অন্য একটা ধরনের কাজ আপনি কেমনভাবে করছেন। মানে একটা হচ্ছে যে করতে হবে বলে করছি, আর একটা হচ্ছে ভালোবেসে। কোনটা? না, প্রথমে তো করতে হবে বলে করছি আছেই, আর ভালোবাসা সব কাজের সাথেই জড়িত না থাকলে আমার মনে হয় যে কাজটা কখনোই করা যায় না। তবে আমি যে খুব শিখে করছি এটা একদমই নয়। আমি সত্যি সত্যি সঞ্চালনার যে এবিসিডি বা যেটা যারা শিখে এসেছেন তাদের কাছে নিশ্চয়ই আমার অনেক কিছু শেখার আছে। আমি কিছুই জানি না। আমি কিন্তু আমাদের যে স্টুডিওর কাজটা সামলানোর জন্যই আমি এই কাজটা শুরু করেছি। এখন কিন্তু ভালোই লাগে, যখন অনুষ্ঠানটা চালাই তখন একটা আলাদা আনন্দ হয়, এই আর কি। হ্যাঁ, সেটা তো বটেই। আমরা আড্ডাতে থাকবো, অনেক রকমের প্রসঙ্গ আজকে আসবে। প্রথমে বরঞ্চ আমরা একটা গান শুনে নিই। একদম। আমার মনে হয় আপনি তো বোধহয় শুধু রবি ঠাকুরের গানই আজকে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গানই মোটামুটি আছি, যদি সম্ভব হয় অন্য কিছু গাইবো। বেশ বেশ, ওটাও একটা চমক, তাই তো? হ্যাঁ, দেখি যদি পেরে উঠি তাহলে নিশ্চয়ই গাইবো। বেশ বেশ, তাহলে আমরা প্রথমে একটা গানে যাই। একদম। তো রবি ঠাকুরের কোন পর্যায়ে গাইছেন? পূজা পর্যায়ে। বেশ, আমরা ওই গানটাতে আসি। চলুন। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ে আনি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে। এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। সুন্দর একটা পরিবেশনা, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এবারে যেটা চাই জানতে, যে আপনার পরপর অনেকগুলো মিউজিক ভিডিও আমরা পাচ্ছি যেগুলো একটু অন্য আঙ্গিকে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গাওয়ার দিক দিয়ে কোনো আপনার সমস্যা অন্যরকম কিছু নেই, কিন্তু একটু সিনেম্যাটিক। তো সেগুলোর তো মেকিংটা তো আমি জানি, কারণ অনেকটাই আমি তৈরি করছি। তো কিন্তু এই ধরনের কাজ করার জন্য সাহস দরকার, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান যারা শোনেন তারা সবসময় যে সিনেমা চান বা তার জন্য একটা দৃশ্যরূপ চান সেটা না, কিন্তু সেখানে আমরা কিছুটা চেষ্টা করছি। তো সবসময় যে ভালো হবে এটা নয়। তো আপনার এই কাজটা করতে গিয়ে
কিরকম লাগছে, বা আপনার যারা দর্শক আছেন তারা কেমন ভাবে নিচ্ছেন সেটা একটু শোনার দরকার। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমরা আগে কিন্তু এটা ভাবতেই পারতাম না যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে এত কিছু থাকবে। তার কারণ হচ্ছে গানটাই তখন শোনা হতো। একটা সময় ছিল যখন আমরা আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছেন তাদের প্রত্যেকেরই ছবি দিয়ে গানটা থাকতো, এবং আমরা কিন্তু সেটাও যে খুব শুনেছি, কারণ তখন বাড়িতে ক্যাসেট চলতো, সিডি চলতো। আমরা কিন্তু ওই ব্যাপারটা আমাদের মধ্যে ছিলই না, কানেই আমরা গানটা শুনতাম। কিন্তু অনেকটাই দিন এগিয়ে গেছে এবং অনেক রকমভাবে ভাবনা চিন্তাটাও মানুষের এগিয়ে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি সুন্দর করে কিছু করা যায়, আমার মনে হয় সেটা করা যেতেই পারে, সেটাতে কোনো অসুবিধে নেই। এবং রবীন্দ্রনাথের গানের ব্যাপ্তি এত বেশি যে সেই গানটা যেভাবে আপনি ভাববেন সেটা একটা ভাবনা হতেই পারে, সেই ভাবনার সাথে অন্যের মিল নাও থাকতে পারে, অর্থাৎ অন্যরা সেটাকে খুব ভালোভাবে নাও দেখতে পারেন, কিন্তু একটা গল্প সেটা রবীন্দ্রনাথের গানে সম্ভব, এবং সেটা ছাড়াও আরও অনেক গল্প সম্ভব। তাই জন্য রবীন্দ্রনাথের গান বিভিন্নভাবে করা হয় বলে আমার মনে হয়, এবং এইটাই অন্য সকলের গানে কিন্তু এই সুযোগটা বোধহয় থাকে না। কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যে আমার যেটা মনে হয় যে একটা গানের মধ্যে এত রকম কথা আছে যেটা কিনা আমরা সবসময় যে একেবারে উপলব্ধি করতে পারি সেটা আমার কিন্তু মনে হয় না, বা বয়সের ফারাকেও সেটার উপলব্ধি বদলে যায়। তো সেদিক থেকে আমার মনে হয় যে এইভাবে যদি কাজ করা যায়, যখন মানুষ দেখছেনও গানটা, তখন তারা এক্সপেক্টই করবেন যে গানের সঙ্গে এমন কিছু থাকবে যেটা কিনা আমি আমার সঙ্গে রিলেট করতে পারবো। হ্যাঁ, আমার একটি গান আপনি করেছেন যেটা আমার রাত পোহালো। এই গানটির সঙ্গে আমার মনে হয় যে একটা গল্প জুড়ে রয়েছে। আপনারা যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলে পাবেন গানটি। তো সেখানে সেই গল্পটির মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের যে ভাবনাটা সেটা বুঝিয়েছি, কিন্তু আমার রাত পোহালোর আরও অনেক রকম ভাবনার গান কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাবেন। আসলে দেখা এবং শোনা যেহেতু দুটোই এখন খুব কার্যকরী মাধ্যমে পরিণত হয়েছে, তাই আমার মনে হয় যে এটা যদি সুন্দরভাবে করা যায়, আমি বলছি না যে সমস্ত এক্সপেরিমেন্ট খুব সফল হয় বা সকলের সব কিছু খুব সুন্দর হচ্ছে, সেটা নাও হতে পারে। না, আসলে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্ট করার কিছু নেই। আমার যেটা মনে হয় যে সময় এবং ক্ষেত্র বিশেষে আমাদের রবীন্দ্রনাথের গানের যে মানেটা সেটা বদলে যায়। কখনো সেটা সফট নেচারের হয়, মানে সেটা একেবারে প্রেমের গান, কখনো সেটা হয়তো প্রেমের সঙ্গে অন্য কোনো বিদ্রোহ চলে আসে, যেটা সমাজের কি বলবো প্রতিফলন আর গানের মধ্যে দিয়ে আমাদের সেই সময়টার জন্য খুব ন্যায্য মনে হয়। পরবর্তী সময় হয়তো সেটা ন্যায্য নাও মনে হতে পারে, মনে হবে যে কেন এটা করা হয়েছে, কিন্তু পার্টিকুলার সেই সময়টাতে আমার মনে হয় খুব উপযোগী। তো আমার মনে হয় সেই জন্য রবীন্দ্রনাথ তো একটা বিরাট ব্যাপ্তি, একদমই তাই। তো সেই কারণের জন্য যেমন আপনি বললেন যে বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে ধরা যায়, ঠিক সেরকমই আমার মনে হয় প্রাসঙ্গিক কারণে বা সমাজ সচেতনতার দিক দিয়ে কখনো কখনো রবীন্দ্রনাথ বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ে। সেরকম কিছু দৃশ্যান্তর আমরা হয়তো করেছি। তো আশা করি দর্শকরা কেমনভাবে নিয়েছেন, তাদের রিয়াক্ট আপনাকে দিয়েছেন। না, সেটা যে মিশ্র আর কি, বেশিরভাগ মানুষই সেটা খুব ভালো লেগেছে আমি যেটুকু বুঝতে পেরেছি। কিন্তু অনেকে যারা খুব অথেন্টিক রবীন্দ্রনাথের গান পছন্দ করেন, আমি প্রথম আমার শেখাটাই সেরকম বলে আমার গানটাও সেই রকমই হয় বলে আমার বিশ্বাস। গানের স্বরলিপি বা গানের গায়কী কোথাও জায়গাতেই কিছু বদলাচ্ছেন না, কিন্তু সেই দৃশ্যায়নের ক্ষেত্রেও, হ্যাঁ, দৃশ্যায়নের ক্ষেত্রে অনেক কিছু মানে কয়েকজনের মন্তব্য আমি শুনেছি, কিন্তু সেটা শিরোধার্য হতেই পারে। ডেফিনেটলি আমার মনে হয় সমালোচনা সব সময় একেবারে হ্যাঁ, এবং সেটা হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যে যদি আমাদের যারা চলচ্চিত্র নির্মাতা যারা ছবি করেন তারাও তো রবীন্দ্রনাথের গানকে ছবির কাজে ব্যবহার করেন।
তাহলে সেটাও তো তারা একটা দৃষ্টিভঙ্গি থেকে সেটা কাজটা করেন। তাই জন্য এটার করার মধ্যে কোনো অসুবিধা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, এবং তাই জন্য আমি এই কাজটা করি, এবং আমার এখন যা মনে হয় যে এখন মানুষ সেটা চান। হ্যাঁ, আমাদের তরফ থেকে বা আমি যখন কোনো মিউজিক করি তখন ডেফিনেটলি চেষ্টা করি রবীন্দ্রনাথকে একদম অবিকৃত রেখে তাকে পূর্ণ মর্যাদা দিয়ে কাজটা করার। তো যদি সেই কাজ করতে গিয়ে কাউকে ব্যথা বা ব্যথিত করে থাকি তাহলে আমি নিশ্চয়ই আমরা ক্ষমার প্রার্থী, কিন্তু সেটা অনিচ্ছাকৃত। আমরা কিন্তু কখনোই রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো অন্য জায়গায় বসাতে চাই না। তিনি সারা জীবনের জন্যই খুব প্রাসঙ্গিক ছিলেন, আছেন। নতুন করে এক্সপেরিমেন্ট করার কোনো দরকার আছে বলে আমারও মনে হয় না। একেবারে। আর যারা আমার গান শোনেন তারা, বা আপনার অ্যারেঞ্জমেন্টও যারা গান, তারা সকলেই জানেন যে এই জায়গাটা থেকে আমরা কখনো সরে যাইনি। রবীন্দ্রনাথের যে একটা আমাদের প্রত্যেকের জীবনে, বিশেষ করে যারা রবীন্দ্রনাথের গানকেই নিয়েই যাপন করেন, তাদের কাছে তো রবীন্দ্রনাথ এটা খুব বড় জায়গায় থাকেন। তো সেটাকে নিয়ে আমরা কিন্তু কিছুই করতে চাই না। আমরা চাই যে নানান রকমভাবে গানটা দর্শকদের কাছে পৌঁছে দিতে, এর বাইরে আর কিছুই নয়। খুব ভালো, আমরা পরবর্তী গানের দিকে এগিয়ে যাই। আপনি এবারে কি গাইছেন? রবি ঠাকুরের গান? হ্যাঁ, রবীন্দ্রনাথের গানই গাইবো, আরেকটি পূজা পর্যায়ের গানই গাইবো। আমার খুব প্রিয় গান এবং আমার গুরু শ্রী সুরঞ্জন রায়ের কাছেই শেখা। খুব গাইতে ইচ্ছে করছে, একটু গাই। খুব ভালো। ঘরে বসে বসে কি সুর বাজালে প্রভু আমার জীবনে, তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে, তোমার পরশ রতন গেথে গেথে আমায় সাজালে, তুমি আমায় সাজালে প্রভু গভীর গোপনে, তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে। দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি, দিনের আলোর আড়াল টানি কোথায় ছিলে নাহি জানি, অস্তরবের তরুণ হতে চরণ বাড়ালে, আমার রাতের স্বপনে তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে।
কি সুর বাজালে। অপেক্ষাকৃত তুলনামূলক অল্পশ্রুত একটি গান শুনলাম। হ্যাঁ, এটি আমার যেহেতু গুরুর কাছে শেখা, সুরঞ্জনদার গান অনেক সময় অল্পশ্রুত গানই শেখান, কিন্তু অল্পশ্রুত গান শেখালেও সেই গানগুলো এত মায়া ভরা, এত সুন্দর তার সুরের চলন যে শুনতে বড় ভালো লাগে আর শিখতেও খুব আনন্দ হয়। হ্যাঁ, তার কারণ হচ্ছে আরেকটা জিনিস, যে আপনি তো প্রথম থেকেই একটা বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেটা অখণ্ড গীতবিতান। যদিও কাজটা অনেক দিন ধরে লাগারই কথা, তো লাগছেও, তো সেই ব্যাপারে কি ভাবনা চিন্তা সেটা একটু বলুন। না, ভাবনা চিন্তা তো সম্পূর্ণ আপনার। আপনি না জোর করলে এই কাজটা আমি করতেই পারতাম না। এটা একেবারেই দেবাশিসদার প্রজেক্ট এবং স্টুডিও পিয়ানিজমোর প্রজেক্টে আমি কাজ করছি। না, গান তো আপনাকেই গাইতে হবে, সুতরাং গান আমি গাইছি, কিন্তু আমার ভাবনা হতে পারে, কিন্তু মানে আপনাকে তো পুরো অনুশীলন করে সেই গানগুলোকে বসিয়ে তারপর গাইতে হয় হচ্ছে, তো সুতরাং সেটা তো একটা বড় দায়িত্ব। এবং হ্যাঁ, যেহেতু অনেক গান জানি না, ভাবা তো অনেক কিছুই যায়, সেটা এক্সিকিউট করাটা হচ্ছে আসল ব্যাপার। না, এক্সিকিউট করাও বেশ কঠিন। তার কারণ হচ্ছে যেহেতু এটা অডিও এবং ভিডিও ফরম্যাটে হচ্ছে, সেই কারণে সময় বেশি লাগছে। তাছাড়া সমস্ত গান তো সত্যি আমি জানি না, এবং যেটা আমার ভয় হয়েছিল আর কি করার সময়, আমি দেবাশিসদাকে বলেছিলাম যে সমস্ত গান আমার জানা নেই। তো দেবাশিসদা আমাকে বলেছিলেন যে স্বরলিপি রিড করেই গানগুলো গাইতে হবে। তো সেটা আমি কিন্তু অনেকটা প্র্যাকটিস করেছি, এবং কতটা হচ্ছে আমি জানি না। আমি চেষ্টা করছি যে একটা কিছু জায়গায় পৌঁছানোর, অন্তত কাজটা কিছুটা এগোনোর। শেষ কবে হবে বলতে পারবো না, কারণ এটা খুব খরচ সাপেক্ষ কাজ। হ্যাঁ, নিশ্চয়ই অডিও এবং ভিডিও একটা হিউজ অফ অ্যামাউন্ট, সেটা তা তো বটেই। তো সেই কারণের জন্য, এবং তাছাড়া আপনার তো স্টুডিওর অনেক মানুষ এখন আসেন, তো সেখানেও একটা বড় ব্যাপার যে আপনি সবসময় যে নিজেই আপনার স্টুডিও পাচ্ছেন সেটাও নয়। তাছাড়া পিয়ানিসিমো সবসময় যে আপনি পাচ্ছেন, ব্যবহার করা যাচ্ছে সেটা নয়, সেটাও ঠিক। অডিও এবং ভিডিও দুটোর ক্ষেত্রেই একটা কিছু কিছু প্রতিবন্ধকতা আমার তরফ থেকেও আছে, আমাদের পিয়ানিসিমোর থেকে, এবং অডিও ভিজুয়াল অডিও থিয়েটারের ক্ষেত্রেও আমরা সবসময় যে আপনাকে দিতে পারছি তা নয়, যদিও আপনারই একটি প্রতিষ্ঠান এটা, না তবুও মানে সবসময় সেটা হচ্ছে না, এবং আমরা তবু চেষ্টা করছি, প্রত্যেক বছরই চেষ্টা করি কিছুটা করে এগিয়ে যাওয়ার। তবে কবে শেষ করতে পারবো সেটা একেবারেই অজানা, সেটা ডিপেন্ড করছে, কারণ অনেকটাই পরিশ্রমের কাজ এটা। তখন মনে হয় যে একটু অন্য গানও গাই, আর না, অন্য গান যাই গাইছেন সেটা তো মানে সেগুলো কিন্তু একই জায়গায় চলে আসছে, ওখানেই ওখার জন্যই গাইছেন। হ্যাঁ, এবং অনেক গান মোটামুটি গাওয়া হয়েও গেছে, সে সংখ্যাটা বলতে পারবো না, তবে অনেক গান অখণ্ড গীতবিতানের অনেকটা কাজই এগিয়ে গেছি আমরা আর কি। তো বাকিটা নিশ্চয়ই নৃত্যনাট্যর উপর বোধহয় কিছু কাজ করছেন এখনো, তাই তো? হ্যাঁ, নৃত্যনাট্য আমার ভানুসিংহ শেষ হয়ে গেছে, সাপমোচন হয়ে গেছে, মায়ের খেলার কাজ কিছুটা বাকি এখনো। আর এছাড়াও অন্য যে গানগুলো করছি সেগুলো পর্যায়ভিত্তিক গানের সংকলন হিসেবে লাস্ট আমার যে অনুষ্ঠান আইসিসিআরে হয়েছে সেটাতে প্রকাশিত হয়েছে, সবই দেবাশিসদার পরিচালনায়, তো সেগুলো প্রকাশিত হয়েছে। তো এইভাবে আবার এই বছরে যা গাইব সেগুলো হয়তো সেইভাবেই আমরা প্রকাশ করব, এইভাবে কাজটা চলছে আর কি এখনো পর্যন্ত। আশা করি অখণ্ড কমপ্লিট হবে আমাদের নিজেদের জীবদ্দশায়। ঠিক আছে, পরবর্তী গান শুনি। এবারে কি গাইছেন? আবারও পূজা পর্যায়ের গানই রয়েছে, একটি খুব ওই অল্পশ্রুত বলবো না, আগে গানটা খুব শুনতে পেতাম, এখন অনেক ভালো গানও শুনতে পাই না, তো তেমনই একটা গান রবীন্দ্রনাথেরই। হ্যাঁ, এটা ঠিক। অনেক সময় আমরা এত অল্পশ্রুত শুনতে শুনতে অনেক বহুশ্রুত গান আবার অল্পশ্রুত হয়ে যাচ্ছে। এটা সেরকমই একটা গান, বেশ তেমন একটি গানে। আমার অভিমানের বদলে
পথের ধারে আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেন পথের ধারে তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ গালা আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। ছিল আমার আধার খানি তারে তুমি নিলে টানি ছিল আমার আধার খানি তারে তুমি নিলে টানি তোমার প্রেম এলো যে তোমার প্রেম এলো যে অমন হয়ে করলো তারে আলা সেই যে আমার কাছে আমি ছিল সবার চেয়ে দামি তারে উজাড় করে সাজিয়ে দিলেন তোমার বরণ ডালা আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে এলাম আমরা একেবারে প্রায় শেষের দিকে। কিছু জরুরি কথা বলবার থাকে প্রত্যেক দিনই, আজকেও আমরা সেই কথাগুলো বলবো। আমাদের এই প্ল্যাটফর্মটি করা হয়েছে মূলত সমস্ত শিল্পীদেরকে যাতে একটু জায়গা করে দেওয়া যায়, সুযোগ বলবো না, জায়গা করে দেওয়া যায়, যাতে তারা নিজেদের মতন করে তাদের নিজের অ্যালবামগুলো অথবা নিজের যে প্রেজেন্টেশনগুলো সেগুলো একটু কম খরচে এবং সুন্দর করে তৈরি করে নিতে পারেন। তার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আমাদের মনে হয়েছিল যে কাজের সঙ্গে সঙ্গে যদি আমরা একটু এই ধরনের কাজগুলো সঙ্গে করি তাহলে বোধহয় শুধু অর্থ উপার্জন নয়, তার সঙ্গে শিল্পীরও আমার মনে হয় অনেকটা সুবিধে হবে এবং একসাথে সমস্ত শিল্পীরা এক জায়গায় এলে আমাদেরও ভালো লাগবে, আমরাও সুন্দর করে কাজ করব। এইভাবেই এই কারণের জন্যই আমাদের এই অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মটি করা। তো আমরা আশা করছি আপনাদের এই জায়গাটি আপনাদের ভালো লাগছে। আধুনিকতম যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায় আমাদের এই ছোট্ট অ্যাম্পি থিয়েটারটিতে আমরা সেটি রেখেছি। এখানে মিউজিক ভিডিও করতে পারেন, এখানে আপনি শ্যুটস করতে পারেন, ফটোশ্যুটস করতে পারেন, ওয়েডিং শ্যুটস করতে পারেন এবং অল্প কিছু মানুষজন নিয়ে, এটি অ্যাম্পি থিয়েটার, সুতরাং 50 জন মানুষ নিয়ে এখানে আপনারা কোনো অনুষ্ঠান করতে পারেন, সিডি রিলিজ করতে পারেন অথবা যে কোনো রকমের ডক্টরস প্রোগ্রাম বা এই ধরনের অনুষ্ঠানগুলো আপনারা কিন্তু করতে পারেন এবং সেই কারণের জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটি তৈরি করা। এছাড়া নানা রকমের কাজ নিয়ে আমরা আসছি, একটু আমাদের চ্যানেলটিকে চোখ রাখুন, আপনারা দেখতে পাবেন অনেক রকম কাজ, নতুন নতুন কাজ আমরা আনবার চেষ্টা করছি। একেবারে শেষের দিকে ওয়েলকাম জানাবেন সবাইকে সায়ন্তনিধি এবং তারপর আমাদেরকে শেষ গানটি হবে। আর আপনারও যদি কিছু বলবার থাকে যেটি আমাদের মিউজিক্যাল বন্ধু বান্ধব যারা আছেন তাদের জন্য আমরা কি কি কাজ করতে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, তো সেগুলো বলতে পারেন।
বলে আমরা আজকে শেষ গানে যদি যাই। হ্যাঁ, একেবারেই দেবাশিসদা যেটা বলছিলেন যে আমরা নানান রকম চিন্তাভাবনা করছি। এই স্টুডিওটা আমাদের করাও একেবারে সেই কারণেই, যখন কোভিডের সমস্যাটা তখনও ছিল, একেবারে চলে যায়নি, তখনই এই স্টুডিও তৈরি হয়েছিল এবং তারপর থেকে আমরা নিরন্তর চেষ্টা করে চলেছি যাতে সমস্ত শিল্পীরা আমরা সকলে মিলে একটা কাজ করতে পারি, জায়গাও হয় সকলের। কারণ সত্যি এখন যেভাবে একটা মানে গান বাজনার জগৎটাও এত বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে, সেখানে আমরা সবসময় চেষ্টা করছি যাতে সকলকে নিয়ে সকলের সাধ্য অনুযায়ী আমরা যাতে চলতে পারি। সবসময় যে পারছি তা নয়, তবে অবশ্যই চেষ্টাটা আমাদের সেরকমই রয়েছে। আর গানের সাথে ভালোবেসে থাকাটাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য। এখানে কিন্তু এটা খুব বড়, আপনারা খুব ভালো করে জানেন যে সেটা সম্ভব নয় এখন। ব্যবসা মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই কাজটা করি না। এটা যেহেতু আমরা গান বাজনারই মানুষ দুজনেই, সেই কারণেই হয়তো এই ধারণাটা থেকে আমরা বেরিয়ে একটু অন্যভাবে সমস্ত গান বাজনার মানুষদের নিয়ে থাকার জন্যই একটা কাজ। আর আমাদের বসন্ত উৎসব তো আপনারা প্রত্যেকে জানেন যে 3 বছর ধরে আমাদের, এটা 3 বছরে পড়বে আর কি আমাদের বসন্ত উৎসব। খুব জাঁকজমক করে আমাদের বসন্ত উৎসব হয়, আমরা খুব আনন্দ করি। আমরা চাই সকলে আপনারা যুক্ত হবেন আমাদের সঙ্গে, কিন্তু আমরা সবাইকে তো একটা কম পরিসরের মধ্যে নিতে পারি না। আগের বার তো এমন অবস্থা হয়েছিল 2টো বসন্ত উৎসব করার কথা আমাদের ভাবতে হয়েছিল, যদিও সেটা সাকসেসফুল হয়নি। তার কারণ ওপেন জায়গার মধ্যে বসন্ত উৎসব করে যে আনন্দটা আমরা পাই সেটা কোনো হলে না পাওয়া যায় না। হলে অন্য অনুষ্ঠান হতেই পারে বা আমাদের স্টুডিওতে সবসময় অনুষ্ঠান হচ্ছে, সেগুলো ঠিক আছে, কিন্তু বসন্ত উৎসবের মধ্যে একটা অন্য খোলা ব্যাপার আছে। সেইটার জন্য আমরা এবারেও নজরুল তীর্থে বসন্ত উৎসবের আয়োজন করেছি। 8 মার্চ আমাদের বসন্ত উৎসবটা রয়েছে, আপনারা অবশ্যই আসবেন। আর যারা এখনও যুক্ত হননি, আমি জানি না কতটা এখনও আমাদের সময় রাখা আছে, মনে হয় অলমোস্ট বুকড, তবু আপনারা একবার যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও আমরা একটা গানের লাইভ করবার কথা ভাবছি বেশ কিছুক্ষণ সময়ের জন্য। একজন শিল্পী যাতে যারা অনেক রকম গান করেন তাদের ক্ষেত্রে এটা খুব একটা সাফল্য এনে দিতে পারে, কারণ অনেক রকম গান গাইতে গেলে অনেকগুলো গান গাইতে হয়, না হলে তো সেটা আমরা দেখাতে পারি না যে আমরা কি কি করতে পারি, একজন শিল্পী কি কি। এখন সবাই যে রবীন্দ্রনাথের গানই করেন, তার সাথেও আরও অনেক কিছু তারা করেন, বা আধুনিক যারা করছেন তারাও অন্য অনেক কিছু করছেন একসঙ্গে, ফোক করছেন বা অন্য কিছু করছেন। সেই কথা ভেবে আমরা এটা করছি। আর একটা কম্পিটিশনের কথা আমরা ভেবেছি, সেটাও আমরা খুব সম্ভব এপ্রিল মাসে আমরা ওটা করতে পারবো দেবাশিসদা। তো সেইটা সবই আমাদের একটুখানি ভিজুয়াল অডিও থিয়েটারের পেজটা একটু লাইক করে রাখতে হবে, এবং আমাদের দুজনের ফোন নাম্বার প্রত্যেকটা পোস্টারেই থাকে, আপনারা আমাদের সবসময় ফোন করতে পারেন এবং আমরা নিশ্চয়ই আপনাদের হেল্প করব। এইটুকুই। আর আজকের একেবারে শেষ গানে চলে যাই।
ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমায় যাব বলে ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি আমার, সেই কথাটি তোমার